ভিত্তিকে আওয়ামী লীগের অনুপস্থিতি একদম সুনিশ্চিত করে একটি নির্বাচনের ব্যবস্থা করে এবং সেই নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে তারা প্রতিষ্ঠিত করে। এবং এই জায়গাতে আমরা বুঝতে পারি যে এই সরকার উপাচার্য থেকে শুরু করে প্রশাসনের সব জায়গায় সরকারের প্রশ্রয়ে সাম্প্রদায়িক শক্তি এবং নানান রকম ডানপন্থার এক ধরনের বিকাশের বিষয়টা সামনে চলে আসে। তো যেই সংসদ বসতে যাচ্ছে আগামীকালকে, আমরা কিন্তু দেখব যে গত ৮০ বছরে যা হয়নি এই পুরো ভারতীয় উপমহাদেশে, যে একটি সাম্প্রদায়িক দল প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে, যা বাংলাদেশের যে মৌল চেতনা, আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা, সেটার সাথেই কিন্তু সাংঘর্ষিক। এখন যে বিএনপির পক্ষে অনেক অভিযোগ আসছে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, বা আওয়ামী লীগের অনেকেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে বের হয়ে আসছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমি ওই জায়গাটুকু একটু শেষ করে নিই যে এটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমরা সরকারের অন্তত 4 জন উপদেষ্টা তাদের বক্তব্যে আমরা দেখেছি যে কি করে সরকারের মধ্যে 2-3টি গ্রুপ তৈরি হয়েছিল এবং সেখানে তারা ডানপন্থার বিকাশের ক্ষেত্রে আমরা ছায়ানট উদ্ধৃতি থেকে শুরু করে গণমাধ্যমে হামলা, 32 নম্বরে হামলা ইত্যাদি সব জায়গা থেকে আমরা এটা মিলাতে পারি। আর বিএনপি যেই কাজটি করেছে, অন্তত নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের 3 সপ্তাহ আগে বিএনপির প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সকলেই মুক্তিযুদ্ধের পক্ষে, বিশেষ করে বিএনপির প্রধান যেভাবে বলেছেন যে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী এই সকলের সমান মর্যাদা আছে, এটা কিন্তু আমরা কোনো দলীয় প্রধানের কাছ থেকে গত 50 বছরে আমরা শুনি নাই। তিনি পরিষ্কারভাবে এই অবস্থানটি একটি ধর্মনিরপেক্ষ অবস্থান তিনি প্রকাশ করেছেন। তিনি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের ব্যাপারে দলীয় অবস্থান সুচিহ্নিত করেছেন। কিন্তু আমরা প্রত্যাশা করব যে এই সংসদ বসতে যাচ্ছে এই কথাগুলো যেন শুধু রাজনৈতিক বুলি না হয়ে থাকে, এটা ভোটের জন্য যেন বলা না হয়ে থাকে। এটাই আমাদের বোঝা যাবে আগামী সংসদে, যে যেই ধর্মভিত্তিক রাজনীতি আগ্রাসী রূপ নিয়ে হাজির হয়েছে, নারীদের কর্মঘণ্টা থেকে শুরু করে দলীয় প্রধান নারী হওয়া যাবে না এবং ইত্যাদি নানান কিছু, যে 5% কথা বলা, জুলাই সনদ নিয়ে এত কথা বলা হচ্ছে, আমাদের তরুণ বন্ধুরা এনসিপির পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবে ইতিবাচক তাদের ভূমিকা রাজনীতিতে, তারা জুলাই সনদের পক্ষে খুব সোচ্চার কথা বলছেন, কিন্তু তাদেরই সহযোগীরা যখন একজনও নারী প্রার্থীকে মনোনয়ন দিচ্ছেন না, এই নিয়ে তারা কিন্তু কথা বলছেন না। এবং শুধু তারা কেন, জামাত কেন, কোনো দলই আসলে শতকরা 5 যেই মনোনয়ন দেবার কথা, কোনো দলই সেই জুলাই সনদের সেই কথাটা কিন্তু রাখেনি। একটি কথা না রেখে যখন তারা সামনের দিকে এগোচ্ছে, তাহলে জুলাই সনদের অন্যান্য বিষয়গুলো নিয়ে এত যে তর্ক বিতর্ক, যেটা আমরা শুনলাম গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা চলুন সংসদে ঢুকে যাই, সংসদেই তর্ক বিতর্ক হোক, সেখানে যা কিছু সংবিধানের আওতায় আসুক। তিনি চমৎকারভাবে বর্ণনা করেছেন যে 71-এর মুক্তিযুদ্ধে আগে পরের সরকার কিভাবে হয়েছে, কি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্বটা নিলেন, খুব চমৎকার উদাহরণ তিনি দিয়েছেন। সত্যিকার অর্থেই আমাদের সংবিধানের আওতায় থাকতে হবে এবং সংবিধান যে সার্বভৌম জাতীয় সংসদকে কয়েকজন উচ্চাভিলাষী মানুষ তাদের ইচ্ছার এক ধরনের রং চড়িয়ে দেবেন এবং বলবেন যে তাদেরকে এই করতে হবে, ওই করতে হবে, এত দিনের মধ্যে এই করতে হবে, এটা কি তুগলকি শাসন নাকি? এই তুগলকি শাসন যে চলবে না, সেটা আমরা ইতিমধ্যেই বুঝেছি। এবং আগামীকালকে যে বিষয়টি হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ, রাষ্ট্রপতি আসলে একজন প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের যে বক্তব্য যে রাষ্ট্রপতি দেবেন, তারপরে যে এই সমস্ত আলোচনা হবে, আমাদের এই বিষয়গুলোকে অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা করে আমাদের এগোতে হবে। কারণ সকলেই এই রাষ্ট্রপতির কাছেই কিন্তু শপথ নিয়েছেন। তো শপথ নিতে আপনাদের তখন মনে হলো না যে আওয়ামী লীগের উনি উত্তরসূরি, আর তারপরে শপথ নেবার পরে উনি তাকে তার ডাকনাম ধরে ইচ্ছে মতো গালিগালাজ করা হচ্ছে। জি, ধন্যবাদ মাহবুব আজিজ। মনিরা শারমিনের কাছে যাব। আসলে কি আপনারা এমন কিছু চাচ্ছেন কিনা যেটা অন্যায্য? এবং দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যদি করতে চাই সংরক্ষিত নারী আসন নিয়ে, আমরা তো জানি যে বর্তমান আইন অনুযায়ী প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে 6টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন থাকে। জামায়াতে ইসলামী সেখানে একজন নারীকেও মনোনয়ন দেয়নি। সংরক্ষিত আসনের ক্ষেত্রে তাহলে জামায়াতে ইসলামী কি করবে? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিই। দেখেন, এই যে অন্যায্য বলেন না, যে আমরা আসলে অন্যায্য কিছু চাচ্ছি কিনা, দেখেন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই রাষ্ট্রপতি টুপ্পু তিনি আসলে একটা খাঁচার পাখি হয়েছিলেন এতদিন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই প্রধানমন্ত্রী তারেক রহমান এসে সেই খাঁচার পাখিকে উন্মুক্ত করে দিলেন এবং সাথে নিয়ে হাঁটা শুরু করলেন আর কি। তো এর মাধ্যমে আসলে তিনি আসলে কতটা গণতন্ত্রের চর্চা করছেন, তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে তিনি আসলে এই আওয়ামী লীগের ফেলে যাওয়া যে ল্যাসপেন্সার, তাকে আসলে কতটা
কতটা আসলে এখানে এম্পাওয়ার্ড করছেন। দেখেন, যিনি আসলে এটা তো আসলে ভুলে যাবার কথা না, তারেক রহমানের এখানে তো একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একজন রাষ্ট্রপতি তিনি তো প্রথমত তার একটা সাক্ষাৎকারের মাধ্যমে তিনি তো রাষ্ট্রপতি মানে তার শর্ত তো ভঙ্গ করেছেন, নৈতিকভাবে তো তিনি আসলে রাষ্ট্রপতি এখন থাকতে পারেন না। এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার, যিনি গণ অভ্যুত্থানকে তো উনি সমর্থন করেন না। উনি ওনার বক্তব্যে, ওনার আলোচনায়, ওনার সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু উনি বলেছেন যে মানে উনি আসলে, আমরা কিন্তু ওনার বক্তব্যে দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় উনি কিন্তু একটু কোণঠাসা হয়েছিলেন, কিন্তু এখন কিন্তু উনি আসলে প্রচণ্ড রকম তোলমর্দন করছেন আমাদের বিএনপির প্রতি, এবং তিনি বিএনপির প্রতি ইতিবাচক। এবং উনি এটাও বলেছেন যে বিএনপি যদি চায় তাহলে উনি রাষ্ট্রপতি থাকবেন। তার মানে ওনার মোটামুটি খায়াসটা কিন্তু উচ্চ পর্যায়ের। হ্যাঁ, এবং ওনার কথায় দেখবেন যে কিছুদিন আগে উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে উনি বক্তব্য শেষ করেছেন, এখন আবার বাংলাদেশ জিন্দাবাদ বলছেন। সুতরাং ওনার মতো লোকজন কিন্তু আমরা এই মানে ঋতু পরিবর্তনের মতো যে ওনারা যে পরিবর্তন হতে পারেন এটা কিন্তু আমাদের জানা। কিন্তু এটাকে তো আমরা আরেকভাবেও দেখতে পারি যে উনি কোনো নির্দিষ্ট দলে যাচ্ছে না, দেশ যেদিকে যাচ্ছে তিনি সেদিকে যাচ্ছেন। হ্যাঁ, উনি তো তারেক রহমানকে খাম্বাও বলেছেন, এটাও তো আমরা দেখেছি। উনি জিয়াউর রহমানকে, আমি যদি বলি যে বিএনপির যদি আসলে নির্বুদ্ধিতার পরিচয় না দিয়ে ওনারা যদি আসলে সত্যিকার অর্থে ওনারা যদি আসলে ওনাদের দলের পক্ষে থাকতেন, উনি এই রাষ্ট্রপতির এই কথা ওনাদের ভুলবার কথা না। রাষ্ট্রপতি বলেছেন যে জিয়াউর রহমান তিনি হচ্ছে স্বৈরশাসক। সুতরাং এই যে দেখেন বিএনপির একাল এবং সেকাল, সেটা কিন্তু আমরা দেখছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি, মাহবুব আজিজ যেটি বলেছেন যে রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, তিনি যদি একটি প্রতিষ্ঠান হন তিনি তো আসলে দেশের সরকার যে থাকবেন তার কাজগুলো সহজ করার জন্যই সাহায্য করবেন। তো সেই জায়গা থেকে আসলে দল পরিবর্তন করা বা আগে শেখ হাসিনার হয়ে কথা বলতেন এখন তারেক রহমানের হয়ে কথা বলছেন, এমন তো কিছু অপরাধের কিছু নয়। দেখেন, আপনি এটা কিভাবে বলেন যে প্রথমত আমি তো বললাম যে উনি তো আসলে নৈতিকভাবে ওনার যোগ্যতা নাই এই পদে থাকার, কিন্তু আমরা যদি জাতীয় স্বার্থে এবং রাজনৈতিক দলগুলো ঐক্যের স্বার্থে তাকে যদি এই পদে রাখা হয় তাহলে আসলে তাকে কি একদম রাষ্ট্রপতি ইনস্টিটিউশন হিসেবে আমরা সবসময় সম্মান দিব? আমি তো বারবার করে বলছি উনি একে তো দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, দ্বিতীয়ত হচ্ছে সেই সময় মানে হাসিনার পায়ে সালাম করতে যাওয়া একটা মানুষ, সালাম কেন হাসিনা নিচ্ছেন না এই জন্য উনি মনোকষ্টে উনি 2-3 দিন ঘুমাতে পারেন নাই। সুতরাং এই ধরনের একজন মানুষকে আপনারা রাষ্ট্রপতি প্রতিষ্ঠান হিসেবে এক ধরনের গুরুত্ব তাকে দেওয়া, এবং তাকে আসলে এই যে যেভাবে করে তার ব্যাপারে কিছু বলা যাবে না, মানে ওনাকে আসলে সর্বোচ্চ সম্মানে রাখা, এটাও হচ্ছে অন্যরকম একটা ব্যাপার যেটা আমরা সমর্থন করি না। এবং দেখেন এখানে ভাই একটা কথা বলেছে, সার্বভৌম সংসদ সার্বভৌম না, সার্বভৌম হচ্ছে আকাঙ্ক্ষা, পিপলস উইল হচ্ছে সার্বভৌম। এবং সেখানে পিপলস উইল যখন সংবিধান হয়, সংবিধান যদি আসলে পিপলস উইলটা রিফ্লেক্ট করে তখন সংবিধান সার্বভৌম, এবং সংবিধান কিন্তু প্রথমে তারপর সংসদ, কারণ সংবিধানের মানে মাধ্যমে কিন্তু সংসদটা গঠিত হচ্ছে। সুতরাং পিপলস উইলের বাইরে কিছু না। কিন্তু যখন আমরা দেখি, আমরা অবাক হই যখন বিএনপি এই পিপলস উইল, এই গণভোটটাকে অস্বীকার করে। এবং খুবই যথার্থ বলেছেন বিএনপির মুক্তিযুদ্ধ মন্ত্রী উনি হাফিজ সাহেব, উনি বলেছেন কিন্তু যে আগে যদি আমরা গণভোটের পক্ষে না থাকতাম তাহলে তো নির্বাচন হতো না। উনি তো আসলে সত্যি কথা একটা বলে ফেলছেন। আসলেও কিন্তু বিএনপির আসলে ঘটনাটা তাই, কারণ ওনারা যদি আসলে গণভোটের পক্ষে না থাকতেন ওনারা একটা নেতিবাচকতার মধ্যে পড়তেন। আপনিও বলেছেন যে জাতীয় সরকার গঠন করলে তখন খারাপ হতো, তাই আপনারা শপথ গ্রহণ করেছেন। না, আমরা বলি নাই তো, আমরা খারাপ হওয়ার কথা বলি নাই তো, আমরা তো জাতীয় সরকারের পক্ষে ছিলাম। বিপ্লবী সরকার গঠন করার মানে তখন আপনারা কম্প্রোমাইজ করে আমরা কম্প্রোমাইজ করেছি জাতীয় স্বার্থে, কারণ বিএনপি তখন চাইনি। কারণ আমরা কারোর আসলে গত 17 বছরে যেই দলগুলো নিষ্পেষিত হয়েছে, আমরা তো বিএনপির গত 17 বছরের আন্দোলন দেখেছি না, তারা গণতন্ত্রের জন্য তাদের যে ত্যাগ তিতিক্ষা সেগুলো তো আমরা দেখেছি। সুতরাং আমরা তো এখানে এককভাবে কোনো স্টেক দাবি করি নাই, আমরা চেয়েছি সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠিত হোক। এখন দেখেন এই যে আপনি বলছেন যে প্রথমত প্রশ্নটি আমার কাছে করেছেন, এটি তো আসলে আমি জামাতের প্রতিনিধিত্ব করি না, সুতরাং আমি আসলে তারা কেন নারী প্রার্থী দেননি এটি আমি আমি বলতে পারি আমি বহু জায়গায় এই নির্বাচনের আগ থেকে শুরু করে নির্বাচনের পরবর্তী পর্যন্ত আমি বহু জায়গায় সমালোচনা করেছি। দেখেন, জামায়াতের সাথে আমাদের হচ্ছে আদর্শিক কোনো জোট না, জামায়াতের সাথে আমাদের নির্বাচন কেন্দ্রিক একটা সমঝোতা ছিল, এবং সেই 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা যখন আসলে এনসিপির যেই কাজগুলো করার কথা আমরা সেই কাজগুলো করেছি। কিন্তু দেখেন, আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় আমি এটা সমালোচনা করেছি যে একটা দল আসলে এই বাংলাদেশের 51% জনসংখ্যা যে নারীরা, তাদের বাদ দিয়ে আসলে কিভাবে করে আসলে সরকার গঠন এবং তারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে বা চিন্তা করে, এটি কিন্তু খুবই দুরূহ ব্যাপার। দেখেন, অথচ দেখেন তারা এখন, আপনাকে একটা খুব মজার কথা বলি, সেটা হচ্ছে ঐকমত্য কমিশনে যেদিন নারীদের এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা বলেছিলাম যে 100 আসনে সরাসরি নারী নির্বাচনের মাধ্যমে সংসদে যাতে যেতে পারে সেই প্রস্তাবটা আমরা রেখেছিলাম। সেদিন
খুবই গুরুত্বপূর্ণভাবে এই যে দেখেন আমরা এটা অ্যাজ এক্সপেক্টেড যে আমাদের পক্ষ থেকে নারীর ব্যাপারে এইটার ব্যাপারে তারা একমত হবেন না, কিন্তু সেদিন কিন্তু বিএনপির পক্ষ থেকেও এইটার বিষয়ে তারা ঐকমত্যে ছিলেন যে না, এটা আসলে বাংলাদেশের এই বাস্তবতায় সম্ভব না। সেই একদিন ঐকমত্য কমিশনে একদিন বিএনপি এবং জামাতের ঐকমত্য হয়েছে যখন কিনা আলোচনা হয়েছে যে নারী 100 আসনে সরাসরি নির্বাচন, এখানে হচ্ছে কেউই রাজি না, শুধু শুধু এনসিপি রাজি ছিল। এবং পরবর্তীতে সেটা আমরা বলেছিলাম আমাদের পক্ষ থেকে অন্তত মনোনয়ন আপনারা 15% দেন, কিন্তু সেখানে বিএনপি এবং জামাত তাদের কিন্তু ঐক্য ছিল, তারা দিবেন না। তারা কি করলো, শেষ পর্যন্ত সেটি 5% এসে ঠেকলো এবং কোনো রাজনৈতিক দলই কিন্তু সেটি 5% দিল না। ধন্যবাদ আপনাকে মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা রাষ্ট্রপতির ব্যাপারটি নিয়ে শুনবো, সেই সাথে শুনবো এই যে ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে নারী প্রধান পরিবারের জন্য, আপনাদের তো ইচ্ছাই আসলে নারীদের ক্ষমতায়ন, তো আপনারা টাকা দিয়েই কি শুধু নারীদের ক্ষমতায়ন সম্ভব করতে পারবেন, যেখানে আপনারা 5% নমিনেশন দেননি, নারী প্রার্থী নেই আপনাদের তেমন? আমি আপনাকে বলি যে বিএনপি 3.66% শর্ত তো পূরণ করেনি, 3.66% মনোনয়ন দিয়েছে। জি। আর এনসিপি যারা 0% দিয়েছে, 0 দিয়েছে, এনসিপি NCP 10% না না, zero দেয়নি। জামাত যারা জামাত। 0 দিয়েছে, 30 জনের 3 জামাত যারা 0 দিয়েছে তাদের সাথে গিয়ে এনসিপি ঐক্য করেছে। নৈতিক দিকটা বুঝতে পারছেন? এটা হলো নৈতিক এটা আদর্শিক জায়গা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাষ্ট্রপতিকে ইমপিচ করার কতগুলো পদ্ধতি আছে। রাষ্ট্রপতি যতক্ষণ থাকবেন ততক্ষণ আমি রাষ্ট্রপতিকে মানব। আমি ডক্টর ইউনূস না, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়েছেন, তিনি সংবিধানকে সমর্থন করবেন, সংবিধানকে ডিফেন্ড করবেন, সংবিধানকে রক্ষণ করবেন, এই বলে তিনি শপথ নিয়েছেন। এরপরে রাষ্ট্রপতির উনি প্রেস উইঙ্কারি নিয়েছেন, রাষ্ট্রপতিকে ঈদের নামাজে যেতে দেন নাই। বিএনপি কতগুলো জিনিস আপনি আমার বয়সে আমার কন্যার সম হবেন, বাট আমি যখন এইখানে আসছি তখন আপনার পজিশনটা মেনে আসছি আমি আপনাকে। আপনি যখন আমাকে বলবেন থামেন, আমি থামবো, এটা হলো ইমপ্লাইড কন্ডিশন। তো রাষ্ট্রপতির কাছে আমি যখন শপথ নেই তখন এটা ইটস এ ইমপ্লাইড কন্ডিশন, আমি রাষ্ট্রপতিকে অনার করব। তারেক রহমান রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, জাস্ট রাষ্ট্রপতি মেনে নিয়েছেন, এই জন্য তারেক রহমান লাইনে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে রিসিভ করেছেন। এই যে কি বলে মেয়েদের বিভিন্ন অঙ্গ নিয়ে স্লোগান দেওয়ার যে সংস্কৃতি, বিএনপি ওই সংস্কৃতিকে ধারণ করে না। বিএনপি ওই সংস্কৃতিকে ধারণ করে না যে নারী কমিশনকে বেশ্যা বলে বক্তৃতা করবে, আর সেইখানে এনসিপি দাঁড়িয়ে থাকবে, বিএনপি দাঁড়িয়ে থাকবে। বিএনপি ওইখানে যায় নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে রাষ্ট্রপতিকে যদি আমি ইমপিচও করতে যাই তাহলে আমাকে পার্লামেন্টে আলোচনা করতে হবে, পার্লামেন্টে 2/3 মেজরিটি লাগবে, দিয়া রাষ্ট্রপতি ইমপিচ করতে হবে। অ্যানাদার কোয়েশ্চেন ইজ দিয়ার যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসিতে কিভাবে কাজ করে, মানে সাংবিধানিক প্রাধান্য কিভাবে কাজ করে। সাংবিধানিক প্রাধান্য কাজ করে যে সংবিধানের কতগুলো জায়গায় এই পার্লামেন্ট হাত দিবেন না, এইটার নাম হলো সাংবিধানিক প্রাধান্য। এবং সেইখানে সাংবিধানিক প্রাধান্যে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করে, প্রতিনিধিরা তার পক্ষে জনগণের পক্ষে আইন প্রণয়ন করেন এবং 142 অনুচ্ছেদ অনুযায়ী 2/3 মেজরিটি হলে তিনি সংবিধান পরিবর্তন করেন এবং জনগণের কাছে আবার বলেন যে মেজর যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে জনগণকে বলেন আবার যে আপনারা বিবেচনা করুন, আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। দ্যাট ইজ কল্ড গণভোট। গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যায় না, আইন প্রণয়ন করে গণভোটের দিয়ে জনগণের কাছে যেতে হয়। রিফেরি থেকে রেফারেন্ডাম আসছে। আপনি আসুন, তো এইগুলি আমিকে রাষ্ট্র এবং সংবিধানকে বুঝতে হয়, এটাকে শুধুমাত্র ইমোশন দিয়ে বললে হয় না। এই কারণে আমাদের স্বল্প দূরত্ব হচ্ছে এনসিপি বা আমার ভাই বোনদের সাথে, বিপ্লবী ভাই বোনদের সাথে। জাস্ট আমি আবেগকে বিবেকে পরিণত করে আমি কাজটা করি, আমি তার সাথে একমত, আমার তো মতের ভিন্নতা নাই। কিন্তু এখন আসুন, আপনি যেটা বলেছেন যে কি বলে ফ্যামিলি কার্ডে আমি আপনি বলি যে আপনি নিশ্চয়ই আমার দর্শক শ্রোতা মনে আছে 1991 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন তখন মাত্র 60,000 কোটি টাকা ছিল জাতীয় বাজেট। 60,000 কোটি টাকা জাতীয় বাজেট, তার মধ্যে তিনি বললেন 5,000 কোটি টাকা কৃষি ঋণ। 5,000 টাকা কৃষি ঋণ যারা নিয়েছেন, যেসব প্রান্তিক কৃষক, তাদের এই ঋণটা মৌকুফ। এইটা করতে গিয়ে 20,000 কোটি টাকা রাষ্ট্র ভর্তুকি দিয়েছে। এতে ফলাফল খারাপ হয় নাই, রাষ্ট্রের যে কিছু টাকা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে গেছে। এইবার তারেক রহমান বলেছেন, তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে তিনি বলেছেন যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ, এতে 1.5 লক্ষ কোটি টাকা রাষ্ট্রকে গুনতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যে রাষ্ট্রের দায় আছে, রাষ্ট্রের দেনা আছে, দায়িত্ব আছে, এই দায়িত্বটা তিনি পালন করছেন।
তো আমি আপনাকে বলি যে এইটা যেন আমার মনে হয় যে তারেক রহমানের এই সিদ্ধান্তে বাংলাদেশের কৃষক সমাজ অনেক উপকৃত হবে, এবং যারা আমি আপনাকে বলছি যে যারা তাদের উৎপাদন খরচের সাথে, আপনি হাসিনার সময় একটা উৎপাদন খরচ বিবিএস এর উৎপাদন খরচ বলছে 29 টাকা 50 পয়সা হচ্ছে প্রতি কেজি ধানের উৎপাদন খরচ হয়, এবং সেইখানে কৃষকের স্ত্রী কন্যা যারা কাজ করে এইটা মজুরি ধরা নাই, এবং সরকার ধানের দাম বেঁধে দিল 30 টাকা। সেই 30 টাকা ধান বিক্রি করতে গিয়ে আবার ঘুষ দিতে হচ্ছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইখানে কৃষকদেরকে ফিডব্যাক করলে বাংলাদেশ বাঁচবে। জি, ধন্যবাদ আপনাকে বারবার বলছি কৃষকদেরকে ফিডব্যাক করলে বাংলাদেশ বাঁচবে। তেমনি বাংলাদেশের জনগণের, প্রান্তিক জনগণের যে নারী গোষ্ঠী আছে যারা একেবারে অতি দরিদ্র, হতদরিদ্র, ভাগ্যবঞ্চিত, এদেরকে ফিডব্যাক করলে বাংলাদেশ এগিয়ে যাবে, পিছিয়ে যাবে না। বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ। মাহবুব আজিজের কাছে যাব। নির্বাচিত হওয়ার 21 দিনের মাথায় আসলে একটি ইশতেহার দেয়া এবং সেটি কার্যক্রম শুরু করা হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে বিরোধী দলের যে বক্তব্য এই ব্যাপারে, সেটিকে আপনি কিভাবে দেখছেন, যে আসলে কি 2500 টাকা দিয়ে নারীদের সাহায্য করা সম্ভব নয়, এবং সেখানে নারী প্রার্থী কম দেয়া নিয়ে তো বিতর্ক আছে? জি, আমি আসবো এই জায়গাটায়। তার আগে তরুণ বন্ধুর একটি কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বললেন যে আমাদের বুঝতে খুবই দুরূহ মনে হচ্ছে যে নারী ইস্যু নিয়ে জামাত কিভাবে এই কাজটি করছে। আসলে এটা দুরূহের কিছু না, সাম্প্রদায়িক রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতির এই প্রবণতাটাই এরকম যে যেই দেশের মানুষ 90 থেকে 92% একটি বিশেষ ধর্মের প্রাধান্য, সেই ধর্মকে আরও বেশি সুগঠিত করবার জন্য, আরও বেশি সমাজ সম্পৃক্ত করবার জন্য যদি রাজনীতি করা হয়, তাহলে তো এটা একটা ফ্যাসিবাদী পরিস্থিতি তৈরি করবে। তো যেই তৈরি হবার আশঙ্কা, সেই জায়গা থেকেই কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানকে যেই রাষ্ট্রপতি সমর্থনই করে না, তাকে কি করে তারা সমর্থন করেন। আচ্ছা, গণ অভ্যুত্থানকে কি ডক্টর ইউনূস সমর্থন করেছিলেন? তিনি কোথায় ছিলেন এই অভ্যুত্থানের সময়? এই গণ অভ্যুত্থানের পরবর্তী যে উপদেষ্টারা ছিলেন, তারা এই গণ অভ্যুত্থানের সাথে তাদের কি সম্পর্ক ছিল? এক একজন তো অস্ট্রেলিয়ায় বসে বসে 3-4টা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, এবং অনেকেই এনজিও করে বেরিয়েছেন, সরকারের সাথে বড় বড় প্রকল্প করেছেন। তারা দায়িত্ব পেলেন মুফতে দায়িত্বটা পেয়ে তারা মনে করলেন আওয়ামী লীগ না থাকলে আমাদের খুব সুবিধা হয়, আমরা একটি দ্বিদলীয় ব্যবস্থা তৈরি করবো, জাতীয়তাবাদী দলের বিপরীতে একটা সাম্প্রদায়িক শক্তিকে দাঁড় করাবো, এবং সেখানে আওয়ামী লীগ না থাকা মানে হচ্ছে তাদের যেই বন্দোবস্ত, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। এখন আওয়ামী লীগের ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি তো মুক্তিযুদ্ধ নয়, সেটা কি করে বিসিএস পরীক্ষায় চলে যায় মুক্তিযুদ্ধ হয় প্রতিরোধ যুদ্ধ, কি করে পাকিস্তান শব্দটিকে অস্বীকার করা হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি সরকারের সময়। কাজেই এই যে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনে আপনি দেখুন যে আওয়ামী লীগকে কোনোভাবে আহ্বানই করা হয়নি। হ্যাঁ, আওয়ামী লীগ দুঃশাসন করেছে, আওয়ামী লীগ হত্যা করেছে, জামায়াতে ইসলামী হত্যার সহযোগী ছিল না? তাদেরকে আপনারা এত আহ্লাদ করে ডাকতে পারলেন, আওয়ামী লীগের ব্যাপারে এত বিতর্ক কেন? কারণ আওয়ামী লীগ না থাকলে খুব নিজেরা ভাগাভাগি করে ক্ষমতা আসা যায়, এই তো। আর এনসিপির জন্মই তো হয়েছে ক্ষমতার গহ্বর থেকে, তো সেই ক্ষেত্রে তারা এইসব মেনে নিয়েছে, এবং তারা কতখানি অপ্রস্তুত ছিল, কারণ তারা একটি রাজনৈতিক যে দীক্ষা থাকে সেই জায়গা থেকে রাজনৈতিক কোনো আন্দোলন কিন্তু সেটা ছিল না। এটা 16 জুলাই যখন মেয়েরা বেরিয়ে এলো, তুমি কে আমি কে রাজাকার আমরা সবাই জানি। তারপরে আমরা 2 তারিখ 3 তারিখ 4 তারিখে যেই অসাম্প্রদায়িক গানগুলো শুনেছি, মুক্তির মন্দিরে শোভান্তলে, সেই গানগুলো কিন্তু হারিয়ে গেল। আমরা দেখলাম ইনকিলাব ইত্যাদি শব্দ, সেই গানগুলোর যে প্রত্যয়, সেই 71-এর সেই অমীয় গানগুলো কিন্তু আমরা তাদের মুখে আর শুনিনি। তারা চলে গেল ক্ষমতার রাজনীতির কাছে, এবং তাদেরকে দোষও দেওয়া যায় না, তারা অত্যন্ত তরুণ এবং নিশ্চয়ই তারা এই ভুলটা বুঝে আগামীতে বেরিয়ে আসবেন। কিন্তু যারা অভিজ্ঞ রাজনৈতিক দল, তারা কি করে একটা অন্তর্ভুক্তমূলক সমাজ না তৈরি করবার ক্ষেত্রে অগ্রসর হন, আমরা সেটাই দেখতে চাই। যে আগামীকালকে যে সংসদ বসছে, আমার ভাই ডাকাত হতে পারে, চোর হতে পারে, খুনিও হতে পারে, কিন্তু তাকে আমি পিতার সম্পত্তি থেকে বের করে দিতে পারি না। কাজেই যেই আওয়ামী লীগের সমর্থকরা আছে, যারা অপরাধের সঙ্গে যুক্ত নয়, তারা সমাজে কি করে অন্তর্ভুক্ত হবেন? এবং সেই জন্য বিএনপি কিংবা জামাত অথবা এনসিপিরও অনেকেই নির্বাচনের আগে কিন্তু আওয়ামী লীগের সমর্থকদেরকে নানানভাবে অনুকূলে নিয়ে আসবার চেষ্টা করেছেন। এখন তাদেরকে কি করে সমাজে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়, এবং কি করে আইনগতভাবে যারা অপরাধী তাদের বিচারের আওতাভুক্ত করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু সংসদের কাজ হিসেবে দাঁড়াবে। অনেক ধন্যবাদ মাহবুব আজিজ। মনিরা শারমিনকে দিয়ে শেষ করব। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখন যারা আওয়ামী লীগের নিরপরাধ, বা আওয়ামী লীগরা আবার নিজেদের কার্যক্রম শুরু করতে পারবে কিনা, এনসিপির কি মতামত? দেখেন, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমার মনে হয় আজিজ ভাই যখন কথা বলেন, আমি ওনার এর আগেও কথাবার্তা শুনছি, কিন্তু আমার আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই যে তিনি যখন কথা বলেন তখন মনে হয় যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয় নাই, বাংলাদেশে কেউ মারা যায় নাই, এবং হাসিনা একদম একটা সুফি দরবেশ, এবং মানে
আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে না দেওয়া একটা আমাদের বড় কবিরা গুনাহ পর্যায়ে একটা কিছু হয়েছে, বুঝছেন? মানে এইগুলো খুবই খুবই গার্বেজ কথাবার্তা, যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে। আজিজ ভাইয়ের তো কোনো অসুবিধা হয় না। আজিজ, এই যে আমাদের বিএনপির হচ্ছে মোশাররফ ভাই আছে, ওনারা তো জানেন যে কিভাবে করে এক একটা দিন 17 বছর কাটছে, সেটা হচ্ছে কিভাবে করে গুম খুনের মধ্যে দিয়ে, তাদের হামলা মামলার মধ্যে দিয়ে তাদের প্রত্যেকটা দিন পার করতে হয়েছে। আমরা যারা ক্যাম্পাসে রাজনীতি করছি, ওনারা ভাবেন যে এই যে এনসিপির যারা আছে তারা হচ্ছে হঠাৎ করে উদয় হয়েছে 36 দিনের আন্দোলনে, কিন্তু ওনারা জানেন না যখন আমরা ক্যাম্পাসে গত 10 বছর যখন আমরা আন্দোলন করেছি, যখন আমরা মার খেয়েছি, তখন আজিজ ভাইদের আমরা দেখি নাই। এই জন্য তখন আমরা যখন ক্যাম্পাসে মার খেয়েছি, আমরা যখন ডাকসুটায় যখন আন্দোলন করেছি, আমাদের যখন হামলা মামলার শিকার হতে হয়েছে, আমাদের যখন ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তখন আজিজ ভাইরা একবার প্রতিবাদ করেন নাই। যখন কাজলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যখন কার্টুনিস্ট যখন মানে কারাগারে যখন তাদের মৃত্যু হয়েছে, তখন আজিজ ভাইরা শহীদ মিনারে দাঁড়ান নাই, আমরা দাঁড়াইছি। যখন সুমন ভাইকে পাওয়া যাচ্ছিল না, যখন এরকম গুমের পরিবার মায়ের ডাক থেকে যখন মানে তখন যারা সামনে এসছে, তখন যখন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াইছি, তখন ভাইরা আমাদের পাশে দাঁড়ান নাই। আমরা যখন মার খাইছি, তখন ওনারা দাঁড়ান নাই। সুতরাং এই সময় এসে ওনারা বলতে পারেন, যখন গণ অভ্যুত্থানের মাত্র এই 18 মাস এর মধ্যে ওনারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা এবং আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হইল না, এবং এটা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় নাই, এইটা প্রমাণ করতে ওনারা খুব ব্যস্ত হয়ে যায়। এইটা খুবই খুবই বিরক্তিকর ঘটনা, এবং খুবই আমি হতাশ হই ভাইদের কাছ থেকে। ভাইরা এত সিনিয়র সাংবাদিকতা, অনেক সিনিয়র, ওনাদের আসলে এই জায়গায় ওনাদের আসলে মুখে লাগাম টানা দরকার, যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশে বারবার করে প্রাসঙ্গিক করার চেষ্টা, এটা যদি বিএনপি করতে চায়, এটা বিএনপির জন্য হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এবং দেখেন, বিএনপি তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমরা দেখছি যে বিএনপির বড় বড় নেতারা জামিনে মুক্তি পাচ্ছে, এবং এই জামিনে মুক্তি পাওয়ার ফলে আমার মনে হয় আমাদের মেরে ফেলবে। শোনেন, আমরা তো ছোট দল, আমাদের মেরে ফেলবে, কিন্তু দেখেন বিএনপির কি অবস্থা হবে। বিএনপি এই আওয়ামী লীগকে যদি প্রাসঙ্গিক করার চেষ্টা করে, এবং বিএনপি যদি আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেয়, এই সব কিছু ভুলে গিয়ে, তাহলে বিএনপি আসলে সবচেয়ে বেশি আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এবং এইবার যে ফলটা হবে বিএনপির, এটা কখনো বিএনপি আর সামাল দিতে পারবে না, বিএনপি কখনো রাজনীতিতে আর ফিরেও আসতে পারবে না। সুতরাং আমি আহ্বান করব যে বিএনপির যারা আছেন এবং তারেক রহমান সহ প্রধানমন্ত্রী, যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করেন না, বিচারের মাধ্যমে যারা ছাত্র হত্যার সাথে জড়িত তাদের আগে বিচার করেন, হাসিনার বিচার করেন, খুনের নির্দেশদাতাকে বিচার করেন, তারপরে আপনারা এই রিকনসিলিয়েশনের কথা বলতেছেন না, প্রথমে বিচার। নো রিকনসিলিয়েশন বিফোর জাস্টিস। আচ্ছা, আমি যে কথাটা বললাম সেটা তো তাই, যে বিচার করুন। এবং আরেকটা জিনিস দেখেন, উনি বিরক্তিকর